এবারের বিষয় হলো মেগা ডাইভার্সিটি। ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্য। এবার দেখো, মেগা ডাইভার্সিটি বলতে আমরা সেটাই বুঝি যে অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যাবে, তাকেই আমরা বলবো মেগা ডাইভার্সিটি। সম্পূর্ণ পৃথিবীতে যদি তুমি দেখো, সম্পূর্ণ পৃথিবীতে 5 থেকে 50 মিলিয়ন জীববৈচিত্র্য রয়েছে। 5 থেকে 50 মিলিয়ন। এই 5 থেকে 50 মিলিয়নের মধ্যে এটা অনুমান, আনুমানিক, আগেই বলে দেওয়া দরকার, কেননা সব এখনো আইডেন্টিফাই হয়নি। এর মধ্যে মোটামুটি 1.7 থেকে 1.8 মিলিয়ন জীববৈচিত্র্য শনাক্ত হয়েছে। এবার এই বৈচিত্র্য যে শনাক্ত হয়েছে, এই বৈচিত্র্যে দেখা গেছে অধিকাংশই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের দুপাশে কিছুটা পর্যন্ত বিস্তৃত। এই যে অঞ্চলটা আমি চিহ্নিত করলাম, এটা বেশিরভাগটাই হলো উষ্ণ ও আর্দ্র অঞ্চল। এই উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে জীববৈচিত্র্য খুবই বেশি হয়। সমানভাবে কিন্তু গোটা পৃথিবীর ওপরে জীববৈচিত্র্য নেই, ভাগে ভাগে কোনো অঞ্চলে বেশি, কোনো অঞ্চলে কম। এই উষ্ণ আর্দ্র অঞ্চল হচ্ছে সব থেকে অনুকূল অঞ্চল, তার জন্য জীববৈচিত্র্য এখানে সব থেকে বেশি হয়। এই জন্য উষ্ণ আর্দ্র অঞ্চলকেই বলা হয় মেগা ডাইভার্সিটি অঞ্চল। এই মেগা ডাইভার্সিটি অঞ্চলে যে দেশগুলি রয়েছে, দেশগুলিকে বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি। মেগা ডাইভার্সিটি দেশ বা কান্ট্রি। উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে কি, ভারত, ব্রাজিল, মাদাগাস্কার, এরকম অনেক রয়েছে, পেরু, প্রচুর দেশ রয়েছে, বইয়ে তোমরা এগুলো সব পাবে। এর পরবর্তী বিষয়গুলো খুব সহজ কিছু বিষয়। জীব বৈচিত্র্য সম্পর্কে যখন জানলাম, জীব বৈচিত্র্যের গুরুত্ব জানাটাও দরকার, যে জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা কেন পড়ব বা জীব বৈচিত্র্যের গুরুত্ব কী। অল্প কিছু পয়েন্টের মাধ্যমে আমি বলবো, কেননা এই জিনিসগুলো তোমরা সবে সবে মাধ্যমিকে পড়ে এসেছো। জীববৈচিত্র্যের গুরুত্ব দেখো, খাদ্যের উৎস হিসেবে এর গুরুত্ব বিশাল। যত ভ্যারাইটি হবে তত বিভিন্ন রকমের খাদ্য পেতে সুবিধে। ওষুধ প্রস্তুতিতে, ওষুধ প্রস্তুতিতে, আর কি, জিন ভান্ডার হিসেবে, আর কি, পরিবেশের ভারসাম্য রক্ষায়, কৃষ্টিগত দিকে, অর্থনৈতিক গুরুত্বর দিকে। অর্থনৈতিক দিক বলতে বিভিন্ন রকম সামগ্রী উৎপাদনের মাধ্যমে সেগুলো বাজারজাত করে যে ব্যবসায়িক দিকে লাভ করা যায়, আরও অনেক হতে পারে। সেগুলো সমস্ত তোমরা পড়তে হবে। এর পরের বিষয় হলো জীববৈচিত্র্য সংরক্ষণ।
দেখো, আমরা ইতিমধ্যে জীববৈচিত্র্যের গুরুত্ব পড়লাম। জীববৈচিত্র্য যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই জীববৈচিত্র্যকে রক্ষা করা অবশ্যই দায়িত্ব। তাহলে জীববৈচিত্র্যের সাথে যেহেতু পরিবেশের একটা বিশেষ সম্পর্ক আছে, তার জন্য প্রত্যেকটা জীববৈচিত্র্যকে আমাদের রক্ষা করা দায়িত্ব। তো জীববৈচিত্র্যগুলোকে রক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এর ভিত্তিতে একে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম হলো ইনসিটু সংরক্ষণ, দ্বিতীয় হলো এক্সিটু। ইনসিটু হচ্ছে জীবের নিজস্ব পরিবেশে যে সংরক্ষণ, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বন তার বাসস্থান, সেই বনেই তাকে সংরক্ষণ করা হবে। আর এক্সিটু হলো নিজস্ব পরিবেশ থেকে বাইরে এনে সংরক্ষণ। অর্থাৎ কোনো একটি প্রজাতিকে সংরক্ষণের জন্য তাকে সেখান থেকে তার নিজস্ব পরিবেশ থেকে এনে কোনো একটা জায়গাতে স্পেশালি সংরক্ষণ করা হচ্ছে স্পেশাল কেয়ারের মাধ্যমে, তখন সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ইন সিটু অর্থাৎ নিজস্ব পরিবেশে বা প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক বাসস্থানে, আর এক্সিটু প্রাকৃতিক বাসস্থানের বাইরে। ইনসিটুর মধ্যে যে বিষয়গুলো আসে, প্রথমেই জাতীয় উদ্যান, যা কেন্দ্রীয় সরকারের আইনে এখানে সংরক্ষণ করা হয়ে থাকে। উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা, এগুলো কেন্দ্রীয় সরকারের আইনে এই জায়গাগুলোতে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়। তারপরে আসছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, এটা কিন্তু স্যাংচুয়ারি হলো সম্পূর্ণরূপে রাজ্য সরকারের নির্দেশাধীন। এখানে দেখো, প্রত্যেকটা সংরক্ষণ এলাকাতেই তো শিকার থেকে আরম্ভ করে এই বিষয়গুলো নিষিদ্ধ থাকে। এটা রাজ্য সরকারের আওতাভুক্ত হয়ে থাকে। এরপরে যেটা রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল, সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট, এটাও কেন্দ্রীয় আইনে এটিকে রক্ষা করা হয়ে থাকে। যেমন পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর আছে, চাপড়ামারি আছে, এগুলো কেন্দ্রীয় সরকারের আইনে এই জায়গাগুলোতে সংরক্ষণ করা হয়ে থাকে। এটা হয়ে গেল সংরক্ষিত বন। এরকমই আরেকটা রয়েছে সংরক্ষিত অঞ্চল। এটা তুলনামূলকভাবে আগেরটির থেকে কিন্তু ছোট, কোনো একটা হয়তো বনাঞ্চল না হয়ে বনাঞ্চলের একটা ছোট্ট অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। এটা কিন্তু রাজ্য সরকারের আওতাধীন। এরপরে গেম রিজার্ভ। এই গেম রিজার্ভ রাজ্য সরকার চাইলে যে কোনো অঞ্চলকে করতে পারে, যে অঞ্চলে নিয়মিত বিভিন্ন রকম জীবের আনাগোনা রয়েছে, প্রচুর জীব সেখানে হয়তো আশেপাশে ঘোরাফেরা করে। এটা হচ্ছে গেম রিজার্ভ। আর লাস্ট, এমএবির আওতাধীন ইউনেস্কো দ্বারা নির্দেশিত বায়োস্ফিয়ার। এই হয়ে গেল ইনসিটু সংরক্ষণ। অপরদিকে যদি আমরা এক্সিটু সংরক্ষণ দেখি, এক্সিটু সংরক্ষণের মধ্যে দেখো, তোমাদের সবার আগে যে নামটা আসবে সেটা হচ্ছে জিন ব্যাংক।
তোমরা বাকিগুলো আগেই পড়েছো, তার জন্য এটাকে প্রথমে রাখা হলো। আর কি আসতে পারে? উদ্ভিদ উদ্যান। আর কি হতে পারে? চিড়িয়াখানা। আর কি হতে পারে? শুক্রাণু ব্যাংক। এখানে শুধুমাত্র শুক্রাণুই সংরক্ষণ করা হয়, আগেরটিতে জিন সংরক্ষণ, আর এখানে শুক্রাণু সংরক্ষণ। আর সব থেকে শেষে ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ এটি -196° তরল নাইট্রোজেনে করা হয়। ক্রায়ো সংরক্ষণ। এই হলো তোমাদের আজকের প্রধান পাঠ্য অংশ। এর পরবর্তী যে বিষয়টা জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ, অবশ্যই জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলোর দিকে যদি নজর না দেওয়া হয়, যেগুলো আসবে সেটাই হচ্ছে অবলুপ্তির কারণ। তো জীববৈচিত্র্য অবলুপ্তির কারণে আবার ওই আগের বিষয়গুলোই ঘুরে চলে আসবে। সংরক্ষণের অভাব যদি দেখা দেয়, অর্থাৎ শিকার করা, অরণ্য ধ্বংস করা, দূষণ, ব্যবসা। ব্যবসা বলতে এখানে বিভিন্ন রকম যে প্রাকৃতিক উপাদানকে ব্যবহার করে ব্যবসার কাজে লাগিয়ে অতিমাত্রায় সেগুলোকে নষ্ট করে ফেলা, এগুলো কিন্তু এই অবলুপ্তির কারণ। আজকের শেষ বিষয় হলো হটস্পট। দেখো, হটস্পট কি? হটস্পট হলো কিছু অঞ্চল, যে অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে আঞ্চলিক প্রজাতি দেখা যায় এবং তারা যথেষ্ট পরিমাণে বিপন্নতার শিকার। সেই অঞ্চলগুলোকেই বলা হয় কি? হটস্পট। প্রথম বিজ্ঞানী নরম্যান মায়ার বা মেয়ার 1988 সালে এই হটস্পটের কনসেপ্ট দেন। তো হটস্পট কাকে বলা হয় বা কি এই হটস্পট? আঞ্চলিক প্রজাতি সম্পন্ন আঞ্চলিক প্রজাতি বলতে যাদের আমরা এন্ডেমিক বলি, অর্থাৎ যারা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়, আঞ্চলিক প্রজাতি সম্পন্ন এবং যারা বিপন্নতার শিকার, সেই অঞ্চলগুলোকে সেই অঞ্চলগুলিকেই হটস্পট বলে। বিশ্বে হটস্পট 34টি। জেনে রাখা দরকার, বেশিরভাগ হটস্পট, ঠিক আগেই আমি একটা বিষয় আলোচনা করেছিলাম যে উষ্ণ আর্দ্র অঞ্চলেই যাবতীয় জীববৈচিত্র্য, তার জন্য এই অঞ্চলগুলোই বেশিরভাগ এন্ডেমিক প্রজাতি দেখা যায়, তার জন্য এই অঞ্চলগুলোই
বেশি হটস্পটের অন্তর্গত। প্রায় 34টি হটস্পট গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে, সেই বেশিরভাগটাই তার মধ্যে এই নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি অঞ্চলে। ভারতে হটস্পট আছে 4টি। কি কি? 1, পূর্ব হিমালয়, 2, ইন্দো বার্মা, 3, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, 4, সুন্দাল্যান্ড। এখানে আরও একটা কথা আমি বলিনি আগে, সেটা বলে রাখা দরকার। হটস্পট নির্ধারণের শর্তে আরও একটা বিষয় পড়ে, সেটা হলো 75% বিপন্নতা হতে গেলে সেগুলোকেই এর অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এই হলো তোমাদের আজকের পড়া।